বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে ডানপন্থীদের উত্থানের অভিযোগ কেন, কিভাবে প্রভাব বিস্তার করছে সংগঠনগুলো? শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল? সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্য বিরোধীদের সকল শাখা কমিটির কার্যক্রম স্থগিত। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের উত্থানের অভিযোগ তুলে রাজনীতিবিদদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি অন্যতম প্রধান দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন একটি সাক্ষাৎকারে। রাজনীতির বাইরেও বিভিন্ন মহলে এখন এই উদ্বেগের বিষয়টি শোনা যাচ্ছে, কিন্তু কেন এমন অভিযোগ উঠছে আর এ নিয়ে উদ্বেগটাই বা কোথায়? তানহা তাসনিমের প্রতিবেদন। আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। 19 জুলাই 2025 স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। একই জায়গায় তার আগের মাসে ইসলামী আন্দোলন আর তারও আগে অর্থাৎ মে মাসে নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে মহাসমাবেশ করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। এছাড়াও সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে সরকারের সাথে আলোচনায়ও গুরুত্ব পেয়েছে ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলো। ফলে সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থীদের উত্থান আছে এমন আলোচনাও। আপনি দক্ষিণপন্থী বলতে কাকে মিন করবেন? আমি উত্থান শব্দটার ব্যাখ্যা কি? এখানে কোনো শক্তি এমন নেই যে নতুন করে এদেশে জন্ম নিয়েছে। কোনো আনএক্সপেক্টেড কোনো পাওয়ার তো এখানে আসেনি। এরা তো সবাই এদেশে ছিল, এদেশে রাজনীতি করত। আপনি 15 বছর তাকে কথা বলতে দেনি, সে যদি আজকে একটা বড় সমাবেশ করে, আপনি তাকে কি বলবেন যে একটা শক্তির উত্থান? বরং সে অধিকার ফিরে পেয়েছে। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইসলামপন্থীরা। উদার ও মধ্যপন্থী দলের অনেক নেতারাও বক্তব্য বিবৃতিতে সেই অভিযোগ তুলেছেন। এই দলগুলোর তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টির বিষয়টিও দৃশ্যমান হচ্ছে। তারই একটি উদাহরণ, 2 সদস্যকে নিয়ে ধর্মভিত্তিক সংগঠনের নেতৃস্থানীয়দের আপত্তির মুখে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল। হেফাজতে ইসলাম কিংবা এই জাতীয় যে রাইট উইঙ্গাররা আছে, এই শক্তিটাকে আমরা দেখেছি যে সবসময় আওয়ামী লীগের খুব কাছাকাছি ছিল। সেই রাজনৈতিক দলটা যখন এখন এসে বিশাল বড় একটা কেউ কিছু, এবং তারা যে রাজনৈতিক দল না, সরি, একটা শক্তি, এই প্ল্যাটফর্ম যখন একটা খুব গুরুত্ব নিয়ে কথা বলে এবং তাদের যে কোনো কথায় যে কোনো কাজ হয়, তখন তো খুব অবাক লাগে যে আচ্ছা এটা কি হচ্ছে, মানে এটা কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। হিজবুত তাহরির মতো নিষিদ্ধ ঘোষিত সংগঠনও গত মার্চে খেলাফত কর্মসূচির ডাক দিয়েছিল, যদিও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এছাড়াও গত 1 বছরে রোজার সময় খাবারের দোকান বন্ধ, দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা, বাদ্যযন্ত্র ভাঙচুর, থিয়েটার বন্ধ, নারীদের ফুটবল ম্যাচ বাতিল কিংবা ওড়না না পড়ায় হেনস্থার মতো অনেক ঘটনা ঘটেছে, যার প্রায় সবগুলোতেই ডানপন্থীদের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। 2 দিন আগে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে ডানপন্থীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এই বামপন্থী নেতা বলছেন, গণ অভ্যুত্থানে ইসলামপন্থী দলসহ বিভিন্ন শক্তির ভূমিকা থাকায় দক্ষিণপন্থী ভাবাদর্শের প্রাতিষ্ঠানিকীকরণে রাজনৈতিকভাবে এর ব্যবহার হচ্ছে। বহুত্ববাদী গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে তারা যদি বিশেষ কোনো এজেন্ডা, যেটা অগণতান্ত্রিক, যেটা ধরুন সাম্প্রদায়িক চরিত্রের, যেটা সমাজের মধ্যে বিভাজন তৈরি করবে, একটা পর্যায়ে ঘৃণা তৈরি করবে, এবং একটা পর্যায়ে একটা গণতান্ত্রিক ইডিওলজির বাইরে যদি বিশেষ কোনো দক্ষিণপন্থী ইডিওলজি যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন নিশ্চয়ই এটা উৎকণ্ঠের একটা বড় বিষয় হিসেবে আসতে পারে। কয়েকদিন আগে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, অভ্যুত্থানের পর কট্টরপন্থীরা বাংলাদেশে নতুন করে সুযোগ নিচ্ছে। সামগ্রিকভাবে দক্ষিণপন্থীদের উত্থানের বিষয়টি বারবার আলোচনায় আসছে, যদিও এর সঙ্গে একমত নন এই ইসলামপন্থী রাজনীতি পর্যবেক্ষক। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিটা তো নতুন না,
এখন যেহেতু বামপন্থী এবং বামপন্থীদের সঙ্গে অ্যালায়েন্স করা প্রধান সেকুলার দল আওয়ামী লীগ তারা সিনে নাই, এই জন্য এদের নড়াচড়াটা চোখে পড়ছে আর কি। প্রতিটা মিটিং, প্রতিটা বক্তব্য, এটা দেখে মনে হচ্ছে এরাই কি দেশের সব কিনা। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরা সিনে আছেন, অন্যরা এখন সিনে নাই। এটাকে আপনি অনেকভাবে চিহ্নিত করতে পারেন যে এটা তাদের প্রভাব এখন অনেক বেশি, অথবা তারা বাংলাদেশে এখন ক্ষমতার কাছাকাছি চলে গেছে কিনা। আমার কাছে এরকম মনে হয় না, আমার কাছে দৃশ্যটা কিছুটা স্বাভাবিকই মনে হয়। বিশ্লেষকরা বলছেন, অগাস্টের অভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেটার সুযোগ নিচ্ছে ডানপন্থী দলগুলো। তবে এর প্রভাব কতদূর গড়াবে তা নির্ভর করবে নির্বাচন পরবর্তী সরকার গঠনের ওপর। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন অধ্যাপক শামীম রেজা, তার কাছে যাচ্ছি। এটা কি কেবল কয়েকটা সংগঠনের উত্থান নাকি একটা বিশেষ মনস্তত্ত্বের উত্থান? এটা আসলে দুটোই। আচ্ছা, যেমন একটু আগে একজন বলছিলেন যে আমরা তো আগেও ছিলাম, বা এই ধরনের শক্তিগুলো আগেও ছিল। এটা সত্যি কথা যে রাজনৈতিকভাবে দুটো প্রধান দল যদি ধরি, আওয়ামী লীগ এবং বিএনপি, কিংবা তারও আগে এরশাদ সাহেব, এরা প্রত্যেকেই কিন্তু দক্ষিণপন্থী, যাদেরকে আজকে আমরা বলে চিহ্নিত করছি সামগ্রিকভাবে, ইসলাম পছন্দ দলগুলোকে কাছে রেখেছেন। কেউ রাষ্ট্রধর্ম কে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বিএনপি তার জোটে তাকে রেখেছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে। আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সেটাকে আইন করবার জন্য। এমনকি আপনার মনে আছে যে একটা বিশেষ ধর্মগোষ্ঠীর সঙ্গে তারা প্রায় চুক্তিতে যাচ্ছিলেন, অনেক প্রতিবাদের মুখে সেখান থেকে তারা সরে আসেন এবং তাদেরকে আমরা বলতে শুনেছি কোরআন সুন্নাহ বিরোধী আমরা কোনো আইন করব না। বিএনপি বলেছে যে আমরা একটা জোটে আছি, কিন্তু এর বেশি আমরা তাদের প্রবেশাধিকার দিচ্ছি না। আওয়ামী লীগও একই রকম বারবার, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন উত্থান নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বটে। ঠিক কয়েক মাস আগের ঘটনা, তিনি একটা ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তার নেতাদের সঙ্গে দেখা করে এসেছেন, কারণ তার দিন 7 আগে জামায়াত ইসলামীর আমির তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এর মধ্যে যদি প্রধান 3-4 প্রতিযোগিতা যে তারা থাকছে না তা নয়, ফলে এর মধ্যে যদি প্রধান 3-4টা দলের কথা বলেন, তাদের সঙ্গে যোগাযোগ ছিল বিএনপির, এবং বিএনপি তাদের সঙ্গে বিভিন্ন সময় বসেছে, আলাপ আলোচনা করেছে, যুগপৎ আন্দোলনেরও পরিকল্পনা করেছে। আবার আওয়ামী লীগ যেভাবেই তাকে মূল্যায়ন করি না কেন, সেও কিন্তু এই দলগুলোকে কখনো চটাতে চায়নি, রাখতে চেয়েছে। যেমন হেফাজতের প্রসঙ্গই যদি ধরি, তারা পরবর্তীতে তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে, বিভিন্ন আলংকারিক তারা বক্তব্য দিয়ে। তার মানে এক ধরনের আপোষ মিলমিশ তাদের সঙ্গে করা হয়েছে। কোরআন সুন্নাহ বিরোধী আন্দোলন, আইন করব না কথা তারা বিভিন্ন সময় বলেছেন। কিন্তু তার সঙ্গে এবারে পার্থক্য যেটা আপনি লক্ষ্য করুন, যে অন্য সময় বাংলাদেশ নিয়ে যত গভীর অনুসন্ধান করা হয়, সেখানে যে শব্দগুলো আগে ছিল, মৌলবাদ, চরমপন্থা, সেই শব্দগুলো কিন্তু এখন কম আলোচিত। এখন আলোচনা হচ্ছে দক্ষিণ পন্থার উত্থান। আপনি যখন এটা বলেন, তখন যে কথা একটু আগে একজন বিশ্লেষক বলছিলেন, আপনার দেখতে হবে যে এটা প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে কিনা। আপনাকে লক্ষ্য রাখতে হবে নীতি প্রণয়নের কত কাছাকাছি তারা চলে গেছে এবং কি পরিমাণ প্রভাব রেখে পরিবর্তনগুলো তারা করতে সক্ষম হচ্ছে। এখানে অনেকগুলো উল্লেখ করা হলো, যেমন দেখুন তারা এখন কোন নাটক হবে কিনা, আমরা কোনো দলের কথাও যদি না বলি, শক্তিটা সেটা তারা থামিয়ে দিচ্ছে। নারীদের ক্রীড়াতে অংশগ্রহণ, সেটা তারা থামিয়ে দিতে পারছে। টেক্সট বুক বোর্ডের বইয়ে কি থাকবে না থাকবে, কোন কমিটি থাকবে, সেটাকে তারা পরিবর্তন করতে সক্ষম হচ্ছেন। নারী বিষয়ক কমিশনের পূর্ণ তারা বাতিল চেয়েছেন। এমনকি এর আগের সরকারের সময় নারী নীতির বিভিন্ন দিকে, নারী সম্পদ, নারী অধিকার, কাজ, এগুলো নিয়ে তাদের অত্যন্ত আপত্তি তো ছিল এবং এখনো সেটা কিন্তু প্রবহমান। এটা যেমন দিনে দিনে বাড়ছে, অন্যদিকে তারা আরো জোটভুক্ত হচ্ছেন। আপনি প্রধান যদি একটা ধর্মভিত্তিক দল, শুধু সেটা না, তার সঙ্গে অন্য যারা কখনো বিএনপির সঙ্গে ছিলেন, কখনো আওয়ামী লীগের সময় ছিলেন, তারা এখন একক একটা শক্তিতে পরিণত হতে চেষ্টা করছেন। আপনি যে জায়গা থেকে বলছেন তারা আরো জোটবদ্ধ হচ্ছে। এখন এই দলগুলোর ক্ষমতার যে রাজনীতির যে প্রতিযোগিতা, সেখানে তাদের যে স্টেক বা ভাগ সম্পর্কে তো আমরা আলোচনাটা আসলে শুনে আসছি প্রায় 2 দশক আগের বিভিন্ন পরিসংখ্যান দিয়ে, কত শতাংশ ভোট, কত শতাংশ জনসমর্থন, যে সেই সব সাম্প্রতিক একটা জরিপে যেমন বলা হয়েছে ধর্মভিত্তিক দলগুলো আগের চেয়ে বেশি ভোট পেতে পারে। সানেম এবং অ্যাকশনের একটি জরিপ করেছে। তাহলে সেটি বাংলাদেশের রাজনীতিক, আপনি প্রাতিষ্ঠানিকরণের কথা বলছিলেন, কোন পথে নিয়ে যেতে পারে? আগের সঙ্গে এখনকার পরিস্থিতির যে পার্থক্য, যে আগে তাদের একটা রাজনৈতিক অর্থনীতি বিকশিত হয়েছে, সেটা এতটা প্রকাশিত না। হয়তো আমরা 1-2 দলের ক্ষেত্রে বলতে পারবো যে তার সেবামূলক খাতে, তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিনিয়োগ, কিন্তু সবার ক্ষেত্রে আমরা হয়তো জানি না। আমরা বিভিন্ন সময় শুনেছি কাউকে কোনো সরকার হয়তো জমি দিয়েছে, কাউকে সুবিধা দিয়েছে, কাউকে অন্য কোনো কিছু করে কাছে রাখতে চেষ্টা করেছে। তার মানে এই দলগুলোর
বা এই গোষ্ঠীগুলোর একটা রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে একটা স্থিরতা তৈরি হয়েছে এবং একটা স্টেবিলিটি তাদের তৈরি হয়েছে, সেইটা কিন্তু তাদের প্রাথমিক পুঁজি। এখন যেটা ঘটছে, এবং এরা সবাই বাংলাদেশের নাগরিক, ফলে তাদের রাজনৈতিক অধিকারটাকেও স্বীকৃতি দিতে হবে বা স্বীকার করে, এবং সেটাকে এখন যেটা ঘটছে, এখন তারা নীতি নির্ধারণের কাছাকাছি চলে যাচ্ছে। এখন প্রধান দুটো কাজ যদি দেখেন, যেমন এই মুহূর্তে যে সংলাপ চলছে, যে ঐক্যমত্য কমিশনের কাজগুলো চলছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। সংবিধানের বিভিন্ন দিক কি হবে, আইনসভা কি হবে, বিচার বিভাগের কি হবে, নির্বাহী বিভাগের বিষয়গুলো, সেখানে এই দলগুলো যে ভূমিকা রাখছে সেটা গুরুত্বপূর্ণ। এবং দক্ষিণ পন্থা যখন আপনি বলছেন, এই পন্থা মানে তারা যেভাবে প্রকৃতির যে আইন, আল্লাহর যে আইন বা স্রষ্টার যে আইন, তার বাইরে যাওয়া যাবে না, মৌলিক বিষয়ের বাইরে যাওয়া যাবে না, যেভাবে আমরা দক্ষিণ পন্থাকে বুঝি, আপনি যদি বৈশ্বিক সংঘাতেও সেটা বুঝতে চান, সেইটাকে এখন তারা কিন্তু জোরালোভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে সরকার আলাপ করছেন, বসছেন, মত দিচ্ছেন, বিভিন্ন সংকট হলেও তাদের সঙ্গে আলাপ করছেন। অতএব যেখানে সংবিধানে মত দিতে পারছে, অন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনে মত দিতে পারছে, সেটাও কিন্তু সামগ্রিকভাবে তাদের আদর্শিক রাজনৈতিক একটা উত্থান দেখা, একটা সম্ভাবনা দেখা, প্রতিষ্ঠার একটা বড় সুযোগ দেখা দিয়েছে। 5ই আগস্টের পর কোন কোন রাজনৈতিক দল আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকার দাবি করেছে। যদিও আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি বা জামায়াত ইসলামীর সম্পৃক্ততার অভিযোগ তোলা হলেও তখন কেবল সমর্থন জানানোর কথা বলেছিল দলগুলো। জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমরা যে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছি, তার আজকের পর্বে থাকছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কেমন ছিল, কতটা ছিল, জানাচ্ছেন অর্চিয়তন রিলা। এই আন্দোলনটা আমরা অন করি এবং একই সঙ্গে আমরা এই আন্দোলনে আমাদের শুধু ঢাকায় না, সারা দেশে আমরা সম্পৃক্ত হই। এটার পিছনে যে আমরা ছিলাম, এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে তো আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করছে, আর কোনো দলকে তো করে নাই। কোটা সংস্কার আন্দোলন দমনে কঠোর হয়েছিল আওয়ামী লীগ। সে সময় বারবার বলা হচ্ছিল বিএনপি জামায়াতের কথা। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডাররাই সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করে। তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ার জন্য। এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। 18 জুলাই জামায়াতে ইসলামের দিক থেকেও সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়। তবে সরাসরি সম্পৃক্ততার কথা বলেনি বিএনপি কিংবা জামায়াতে ইসলামী। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই নিজেদের সম্পৃক্ততার কথা বেশ জোরে সোরে বলছেন। সেই আন্দোলনে আমাদের ছাত্রদল পার্টিসিপেট করেছে, ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সঙ্গে আমাদের সংযোগ ছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সংযোগ সবসময় ছিল। আমাদের দেশের কালচারে একটা প্রবলেম আছে, ছাত্ররা অনেক সময় আপনার ওন করতে চায় না অন্য দলকে, এবং তারা আপনার সমর্থন দিলে তারা এমন একটা কথা বলে দেয় তাদের সমর্থন আমাদের দরকার নেই। এইসব কারণে যেটাকে আমাদের সরাসরি সমর্থন দেওয়া, এটা আর আপনার মাঠে সমর্থন, আমরা তো মাঠে ছিলামই। সে সময় প্রকাশ্য সমর্থন দেয়া নিয়ে প্রশ্ন তোলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভাজন তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। অন্যদিকে জামায়াতে ইসলামী দাবি করছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এইটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত হয়। মানুষের অংশগ্রহণ থাকার পেছনে একটা বড় বাস্তবতার জায়গা সে সময়ে যেভাবে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল। এক পর্যায়ে আন্দোলন রাজনৈতিক হয়ে উঠলেও সেখানে কোনো দলীয় ব্যানার সামনে ছিল না। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না, আন্দোলনের আসলে কোনো পর্যায়েই ছিল না। কিন্তু রাজনৈতিক দলের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা এই অভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে। যে রাজনৈতিক দলের লোকেরা অংশগ্রহণ করলেও তারা তাদের দলীয় পরিচয়ে আসে নাই, দল হিসেবে আসলে জনগণ তাদের সাথে থাকতো না।
সে সময় বিএনপি বা জামায়াত ছাড়াও বামপন্থী ও ইসলামপন্থী দলগুলোকেও বেশ সক্রিয় দেখা গেছে। তবে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যাও। এখন একটা প্রশ্ন খুব বেশি আমাদেরকে ফেস করতে হচ্ছে যে আমরা কি আসলে যারা আন্দোলনে ছিলাম আমরা যদি প্রতারিত বোধ করছে কিনা। আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি প্রতারিত বোধ করছি না, কারণ সেটি একটা যৌক্তিক আন্দোলন ছিল। আমি মনে করি একটা অভ্যুত্থানের পরে সে অভ্যুত্থানে নানা মালিকানা নানা ক্রেডিট নেওয়ার চেষ্টা সকল সময় হয়েছে, বাংলাদেশ হয়েছে, দেশের বাইরেও হয়েছে। এখন তাদের পাওয়ার পলিটিক্সে যে তখন ক্ষমতার ভাগ বটরা থাকে, ক্ষমতার আপনার একদম দেনদরবাদ থাকে, সেখানে তারা এই ক্রেডিটটা তাদের সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসতে পারে। আবার রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সাফল্যের কথা বলছে তার ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। যখন একটা আন্দোলন সফল হয়ে যায় তখন সবার সেটার ওনারশিপ দাবি করেন। আমাদের এখানেও সেটা হচ্ছে, সবাই বলছে হ্যাঁ আমরা এটা করেছি। আবার আন্দোলন চলার সময় তারা এই দাবিগুলো করেন নাই, কারণ তারা দ্বিধায় ছিলেন, তাদের মধ্যে সন্দেহ ছিল আন্দোলন সফল হবে কিনা। এই রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন সময়ে তাদের দলীয় স্বার্থে নানান আন্দোলন করেছেন, সেগুলো তো সফল হয়নি অনেক ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারের পতন হয়েছিল আওয়ামী লীগ সরকার, সেটা ছিল সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেও বিবিসিকে বলেছেন যে আন্দোলনে তারা পাশে কাউকে দলীয় পরিচয় দেখেননি। রাজনৈতিক দলের কর্মীরা মাঠে থাকলেও মিশে গিয়েছেন সাধারণ মানুষের সাথে। আর বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণ থেকেই আন্দোলন অভ্যুত্থানে রূপ নেয়। সেখানে কারো একক কৃতিত্ব দাবি করার সুযোগ নেই বলে মনে করেন অনেকে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস.এম. শামীম রেজা। দলগুলো শুরুতে নিজ পরিচয় নিয়ে আন্দোলনে হাজির হয়নি, কারণ হিসেবে তারা বলছেন আন্দোলনকারীরা এবং সাধারণ মানুষ হয়তো তাদের সক্রিয় উপস্থিতি ভালোভাবে নিতেন না। এখন তাদের এই উপলব্ধি এবং পরিচয় গোপন রাখার কৌশলকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমি মহিউদ্দিন আহমেদের কথা দিয়ে শুরু করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো কিছু ঘটে গেলে বড় পরিবর্তনের পরে সবাই তার কৃতিত্ব নিতে চায়, এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে দেশের রাজনীতির ইতিহাস এবং যে কোনো আন্দোলনের ইতিহাস সবসময় কন্টেস্টেড, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে এত বেশি কন্টেস্টেড যে অনেক দশক পরেও আমরা আসলে কোনটা সঠিক বয়ান বা কোনটা ঘটেছিল সেটা বের করে আনতে সক্ষম হই না, এবং এই ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। এক বছর যেতে না যেতেই এখনই আমরা একটা ধন্দে পড়ে গেছি যে আসলে প্রধান কারিগর কে ছিলেন। আমি একাধিক স্কুল লক্ষ্য করি এবং একটা ধারায় কেউ বলছেন যে এটা কয়েকজন নেতৃত্ব দিয়েছিলেন কোটা থেকে বৈষম্য এবং এক দাবিতে পরিণত হয়। এদের কাউকে কাউকে আমরা সামনে দেখেছি এবং তারা অত্যন্ত সক্রিয় ছিলেন। তারা কেউ এখন দল গঠন করেছেন, কেউ সরকারের সঙ্গেও আছেন, এবং যে খুব নতুন নতুন পদ্ধতিতে তার আন্দোলনকে সামনে নিয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু এখন আমাদের চমৎকৃত করে, এবং সোশ্যাল মুভমেন্ট থেকে দেখেন বা পলিটিক্যাল মুভমেন্ট থেকে দেখেন সেটা নিঃসন্দেহে গবেষণার দাবি রাখে। অন্যার একটা ধারা আমরা যেটা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে এখনো শুনছি বা সাধারণ তরুণদের কাছ থেকে, যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে এবং সে মোমেন্টামে আমরাও মিশে গেছি। দেশে বৈষম্য আছে, রাজনৈতিক শূন্যতা আছে, নিপীড়ন আছে, সবকিছুর একটা পরিবর্তন চেয়েছি। অতএব কে নেতৃত্ব দিচ্ছেন, সামনে আছেন, অবশ্যই আমরা প্রধান যাদেরকে দেখেছি গণমাধ্যমে বাইরে তারা তো ছিলেন। তৃতীয় যে পক্ষ, যে দূর থেকে, যেটা গত যে সরকার, তারাও কাউকে ইঙ্গিত করেছেন। এবং প্রথম দিকে আপনার মনে আছে কিনা যে এই আন্দোলনের পরে তারা এত বেশি উচ্চকিত ছিলেন না নিজেদের এই সাফল্যের দাবি নিয়ে। প্রথমে অল্প অল্প করে তারা বলছিলেন, এবং যত সময় গেছে তত এখন আমাদের কি পরিমাণ হতাহত হয়েছে। বিএনপির দিক থেকে তারা দাবি করছেন যে তারা খুব বড় আকারে পেছন ছিলেন, জামাত বলছেন যে তারা কৌশলগত কারণে বলেননি, বাম ঘরানারও কাউকে বলতে শোনা গেছে যে আমাদেরও এখানে অন্তর্ভুক্তি ছিলেন। তার মানে ৩-৪ রকম ধারা। এর বাইরে অনানুষ্ঠানিকভাবেও আরও কিন্তু অনেক আলোচনা আছে যে কোনো তাত্ত্বিক গুরু অনেকদিন তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন কিনা, বিভিন্ন পাঠচক্র থেকে তারা নিজেদেরকে প্রস্তুত করছিলেন, রাজনৈতিক শিক্ষা নিচ্ছিলেন। আমরা আরও কাউকে বিভিন্ন কাজে তৎপর দেখেছি বলে এখন মনে করতে পারি যে তারা একটু প্রশিক্ষণ নিচ্ছেন, কাউকে প্রশিক্ষণ দিয়ে। এর বাইরে এমনও আপনার মনে আছে যে আন্দোলনের পর যখন তরুণরা গণমাধ্যমে আসতে শুরু করেছিলেন তারা খুব প্রগল্ভ ছিলেন এবং তারা বলতে চেষ্টা করছিলেন যে কারা তাদেরকে রসদ দিয়েছেন, কারা তাদেরকে সহযোগিতা করেছেন, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কেউ বই লিখে ফেলেছেন, অসংখ্য লেখা আছে। কিন্তু সৌমিত্র, এখন আপনি কিন্তু মূল কথাটা বের করে আনতে পারবেন না যে আসলে এর প্রধান স্থপতি কে বা কারা ছিলেন, কে এটা প্রস্তুত করেছেন। ফলে
একক বয়ান তৈরি হয়ে যাওয়ার বা অনেকগুলো বয়ানের মধ্যে আসলে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে কিনা? অবশ্যই থাকে। আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক এবং বলছেন অনেক সাধারণ মানুষ নেমে আছে, সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে বর্ণনা করা হচ্ছে। অন্য অভ্যুত্থানগুলোর ক্ষেত্রে যা ঘটেছে এখানেও তাই ঘটছে। সাধারণ মানুষের ইতিহাস বাইরে চলে যায়, জনসম্পৃক্ততা বাইরে চলে। আমি ছোট ছোট কয়েকটা যদি মাইক্রো উদাহরণ দিই। আপনি প্রথমেই দেখুন, নিঃসন্দেহে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাদের আন্দোলনের ইতিহাস আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড়, তারা সম্মুখ সারিতে ছিলেন। প্রথমেই কথা উঠলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান কি হবে, যেন আলাদাভাবে তাদের অবদানের জন্য দাবি করতে হলো। খুব দ্রুত নারীদের অবদান সরে গেল। বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী, যুব নারী যারা যুক্ত ছিলেন, তাদেরকে আমরা কেমন জানি প্রান্তিক করবার চেষ্টা করছে। আমার মনে হয় যে আলোচনা এখানে ঘটছে সেটা কৃতিত্ব নেবার। নির্বাচনের আলোচনা সামনে আসছে, তরুণদেরকে কাছে রাখতে হবে। তো বড় যে দল সে চাইছে যে তার কৃতিত্ব স্থাপন করতে, যে আমি তো ছিলাম, তোমরা আমার সঙ্গে থাকো। ফলে এইখানকার কৃতিত্বকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা। এনসিপি অনেক ক্ষেত্রে সে প্রতিরোধ বা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার মুখে পড়ছে, তাকেও নিশ্চিত করতে হচ্ছে যে এটা আমারই, অর্থাৎ তোমরা আমার সঙ্গে ছিলে। আবার যদি বৈষম্য বিরোধী বলি, যারা থেকে রাজনৈতিক প্ল্যাটফর্ম না, তাদেরও ভেতরে এখন নানান রকম সমস্যা দেখা দিয়েছে, তারাও রাখবার চেষ্টা করছে। সেটি নিয়ে আমরা আলোচনা করব। ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয়ক পরিচয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনা নিয়ে তোলপাড় চলছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া 5 জনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হলেও জুলাই আন্দোলনের এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজির নানা অভিযোগ নতুন করে আলোচনায় আসছে। শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকা কারো কারো বিরুদ্ধে গত বছর অগাস্টের পর থেকেই ক্ষমতা প্রদর্শন, চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায়, সচিবালয়ে তদবির সহ নানা অভিযোগ আসছিল। নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জড়িত অনেকের বিরুদ্ধে এসব অভিযোগ উঠছে। সংগঠনগুলোর নেতারা বলছেন, সুযোগ সন্ধানী একদল ব্যক্তি সংগঠনগুলোতে ভিড়ে এসব অপকর্ম করছে। বিভিন্ন সময় অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শামীম রেজা, তার কাছে যাই আবারও। ঠিক 1 বছর না পেরোতেও সেই জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃত্ব এবং তাদের রাজনৈতিক সংগঠনগুলো নানানভাবে বিতর্কের মুখে পড়ছে, কি বলবেন? আপনি একটু আগেই যে আলোচনা আমরা করছিলাম যে এর কৃতিত্ব নিয়ে এখন যে বিবাদ শুরু হয়েছে, যে কে এটার প্রধান সংগঠক, কিভাবে এটা সংগঠিত হয়েছে। এখন দেখুন, যারাই করুন না কেন, যে তরুণরা সম্মুখভাবে ছিলেন, যখন তাদের চূড়ান্ত সাফল্য এসে গেছে, এটা প্রত্যাশিতই ছিল যে তারা রাজনৈতিক দল গঠন করবেন বা রাজনীতির পথেই হাঁটবেন। এখানে বড় যে ঘাটতিটা থেকে গেল, ঠিক আমাদের 70-এর দশকের অভিজ্ঞতার মতো, যে তারা এটা সাংস্কৃতিক আন্দোলনের দিকে আর গেলেন না। কেউ হয়তো প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এনসিপি হয়তো রাজনৈতিক দিকটা দেখবেন, বৈষম্য বিরোধী থাকবে, গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা হয়তো সাংস্কৃতিক কাজটা করবেন। সেটা কিন্তু ঘটেনি। এবং এখনো পর্যন্ত খেয়াল করুন, এটা একটা অনেকটা নগরভিত্তিক আলাপ আলোচনার মধ্যে রয়েছে। যদিও তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কথা বলছেন, কিন্তু যে নীতি আলোচনাগুলো করছেন, যে বৃহৎ পরিবর্তনের কথা বলছেন মৌলিক, সেটা এখনো কিন্তু নগরভিত্তিক। আমি কথাটা, এই প্রসঙ্গটা এই জন্য তুললাম যে এইটা যখন আমার কাছে মনে হচ্ছে যে দলের একটা অংশ এটার ব্যাপারে অত্যন্ত নিষ্ঠা দেখাচ্ছেন, যে সত্যি পরিবর্তন আনতে চাইছেন, অন্যরা আমার মনে হয় না যে তত বেশি এর সঙ্গে যুক্ত। সুতরাং তাদের এই যুক্ততাটা যে আসলে প্রকৃতপক্ষে পরিবর্তনের জন্য কিনা, নাকি তারাও একটা বৃহৎ শক্তির অংশ হয়ে উঠছেন এবং বাংলাদেশের রাজনৈতিক শক্তির অংশ হয়ে উঠলে যা ঘটে এখানে অবধারিতভাবে তাই ঘটছে। সুতরাং এই পার্থক্য বোঝাটা আমার মনে হয় যে খুব প্রয়োজন, যে তারা কজন আসলে এর মধ্যে। তো এসব অভিযোগ এই সংগঠনগুলোর ভবিষ্যৎকে কি ধরনের চ্যালেঞ্জে ফেলতে পারে? খুব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে। কারণ একটা নতুন দল যে সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে, তাদের প্রতি অবশ্যই মানুষের সহানুভূতি আছে, আগ্রহ আছে। আমি ব্যক্তিগতভাবেও যখন রাস্তায় কোনো একজন রিক্সা চালক বা কাউকে জিজ্ঞেস করি, তারা কিন্তু তরুণদের কথা বলেন, সেটা যে দলেরই হোক, যে তরুণরাই পরিবর্তন আনবেন, অন্যান্য দলেও তরুণদের আসতে হবে। এই যখন একটা স্পিরিট তৈরি হয়েছে সমাজের বিভিন্ন স্তরে, সেই সময় যদি সেই পুরনো অভিযোগগুলো আবার আসে, চাঁদাবাজি, ছিনতাই, আপনি আরো অনেকগুলো তালিকা বলছেন, তাহলে পরিবর্তনের জায়গাটা, এটা বড় ধাক্কা।
না, এখন চাঁদাবাজির অভিযোগ অন্যান্য দলের বিরুদ্ধেও তো কোনো না কোনো মাত্রায় আসছে, বিশেষ করে চাঁদাবাজির সমস্যাটা তো এতটা প্রকট হয়ে উঠল কেন? না, কারণ আমাদের রাজনীতির তো সবচেয়ে লাভজনক জায়গাই হচ্ছে যে রাজনীতির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা, অবৈধভাবে সুবিধা নেওয়া, টেন্ডারবাজি করা। এটা তো নতুন না, এই যে শব্দগুলো বলছে এগুলো এখন অভিধানের অংশ। এখন এইটা তো অন্যদের ক্ষেত্রে অভিযোগ আমাদের অনেকটা গা সওয়া হয়ে গেছে যে একটা বড় দল সে গেলে এই কাজটা করবে। এখন এইটা যারা একটা আদর্শের কথা বলছেন, যারা এত বড় পরিবর্তনের কথা বললেন, সংস্কারের কথা, একটা সংস্কারের কথা বলেন, একটা সরকারকে একেবারে সমূলে ওইভাবে যদি বলি যে একদম উৎপাটন করতে সক্ষম হলেন, সেখানে তারা যদি একই ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন এবং এক ধরনের অত্যন্ত যেগুলোকে আমরা ঘৃণা করি সামাজিকভাবে, যেটা আমরা ফিরিয়ে আনতে চাই না, সেটা নিঃসন্দেহে তাদের জন্য একটা বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সহ আরও 3 জন বেসামরিক মানুষ রয়েছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের 345 পার্ক এভিনিউ এবং ইস্ট 51 স্ট্রিটে বন্দুক হামলা হয়। নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন। মেয়র বলেন, দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। নিহত পুলিশ কর্মকর্তা 36 বছর বয়সী দিদারুল ইসলাম নিউ ইয়র্ক সিটিতে 3.5 বছর ধরে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল মারা গেছেন, তিনি একজন বীর। তিনি বিবাহিত ছিলেন এবং তার 2টি ছোট ছেলে রয়েছে। তার স্ত্রী তাদের 3য় সন্তানের মা হতে চলেছেন। টিশ বলেন, আমরা বুঝতে চেষ্টা করছি কেন হামলাকারী এই নির্দিষ্ট স্থানটিকে লক্ষ্য করেছিল। নিহত দিদারুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তার লাশ বর্তমানে কলম্বিয়া হাসপাতালে রাখা হয়েছে। দিদারুলের মৃত্যু সংবাদে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। গুলিবর্ষণের পর সন্দেহভাজন বন্দুকধারী লাস ভেগাসের 27 বছর বয়সী শেন ডেভন তামুরাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি M4 রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিন সহ একটি রিভলভার পাওয়া গেছে। তার নেভাদা স্টেটের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন। পুলিশ সন্দেহভাজন শেন ডেভন তামুরার একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তিনি রাইফেল হাতে ভবনের ভেতরে প্রবেশ করছেন। কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে সন্দেহভাজনের অতীত রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধমূলক ইতিহাস পাওয়া যায়নি। বন্দুকধারী যখন আকাশচুম্বী ভবনে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেট প্রুফ জ্যাকেট ছিল এবং তার হাতে একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শী একজন নারী জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি তখন পাশেই ছিলাম। বন্দুকধারী একের পর এক ফ্লোরে ঘুরছিলেন। জেসিকা চেন নামে আরেক প্রত্যক্ষদর্শী নারী বলেন, তিনি 2য় তলায় অনেকের সঙ্গে একটি প্রেজেন্টেশন দেখছিলেন। তখন 1ম তলা থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। এদিকে ঘটনাস্থল ম্যানহাটনের ওই এলাকায় বেশ কিছু 5 তারকা হোটেল এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। এছাড়া বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয় ও ন্যাশনাল ফুটবল লিগ NFL এর সদর দপ্তর অবস্থিত। ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ইন্দোনেশিয়া। এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশটির এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে বলেই মনে হতে পারে, তবে বাস্তব চিত্রটা ভিন্ন। কূটনৈতিক এই স্বীকৃতির পেছনে রয়েছে আরও গভীর ও বিপজ্জনক কিছু হিসাব নিকাশ। আসলে ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটি মোটেও ন্যায় বিচার নয়, এটি স্বাধীনতাও নয়। এটি সেই পুরনো বিভ্রমেরই আধুনিক সংস্করণ, যা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বন্দী ও ভূমিহীন করে রেখেছে। সে তথাকথিত 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে জাকার্তার সরকারি বিবৃতিতে। ফরাসি প্রেসিডেন্টের প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হবে 1967 সালের সীমানা, যেটির রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এটি হবে সম্পূর্ণভাবে নিরস্ত্র ফিলিস্তিন, যেখানে থাকবে ইসরায়েলের স্বীকৃতিও। মাখর পরিকল্পিত রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা নেই দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথাও। এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির বালাইও নেই। এটি স্রেফ কূটনৈতিক তকমার বিনিময়ে এক পেশে আত্মসমর্পণ।
ইন্দোনেশিয়া যদি কোনো শর্ত ছাড়াই এই চুক্তির প্রশংসা করে তবে সেটি এমন একটি কাঠামোকে সমর্থন করা হয় যা ফিলিস্তিনিদের অধিকার বিসর্জন দেওয়ার পথ খুলে দেয়। এভাবে ইন্দোনেশিয়া এমন এক প্রক্রিয়ার অংশ হচ্ছে যা ইসরায়েলকে সহায়তা করে তার দীর্ঘস্থায়ী দখল ও সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যেতে। ফিলিস্তিনের গণহত্যা নতুন কিছু নয়, এটি ইসরায়েলের কট্টর ডানপন্থীদের দীর্ঘদিনের একটি নীল নকশার অংশ। এই নীল নকশায় কেবল জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করাটাই উদ্দেশ্য নয়, এর বিস্তৃতি আরও অনেক বেশি। এটি এমন এক রাষ্ট্র হতে যাচ্ছে যেটি থাকবে ইসরায়েলি চেকপোস্টে ঘেরা, থাকবে না কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। আর এমনটা হলে তা কোনো রাষ্ট্র হবে না, হবে উন্মুক্ত কারাগার। কূটনৈতিক এই নাটকের জন্য আসলে করতালি দেওয়ার দরকার নেই, এখন প্রয়োজন মিথ্যা সমাধানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা। এখানে যে দ্বিরাষ্ট্র কাঠামোর কথা বলা হচ্ছে সেটা এমন এক রাজনৈতিক হাতিয়ার যা উপনিবেশবাদকে টেনে আসে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলা দায়েরের ঘটনা ঘটছে। গাজায় চলমান সংঘাত এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর কার্যক্রমকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই সম্মিলিত প্রতিবাদের পেছনে রয়েছে কয়েকটি দেশের একটি জোট যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই জোটটি মূলত হেগ গ্রুপ নামে পরিচিতি পেয়েছে। হেগ গ্রুপ হলো মূলত গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর একটি জোট যা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চালানো নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন প্রয়োগের জন্য গঠিত হয়েছে। গ্রুপটি 25 জানুয়ারি 2025 সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশগুলো হলো বেলিজ, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, নামিবিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা এবং মালয়েশিয়া। এই দেশগুলো একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত আইনি, অর্থনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। জোট গঠনের পেছনে মূল প্রেরণা ছিল আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর উপর, বিশেষ করে আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞার হুমকির বিরুদ্ধে দাঁড়ানো। হেগ গ্রুপ গঠনের মাধ্যমে এই দেশগুলো আন্তর্জাতিক আইনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা দাবি করে। তাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতা রক্ষা করা। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রী রোনাল্ড লামোলা এই জোট গঠনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হেগ গ্রুপের গঠন একটি স্পষ্ট বার্তা দেয়, কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না। এই জোটটি মূলত ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে তাদের পূর্ণ সমর্থন জানায়। হেগ গ্রুপ সম্প্রতি তাদের কার্যক্রম আরও বিস্তৃত করেছে এবং অন্যান্য দেশগুলোকেও তাদের সঙ্গে যুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এই জোটের অন্যতম প্রধান কাজ হলো ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দায়ের করা মামলাগুলোকে সমর্থন দেওয়া এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। এই লক্ষ্যে গ্রুপটি সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটাতে একটি জরুরি সম্মেলনের আয়োজন করে, যেখানে 30টিরও বেশি দেশ অংশ নেয়। এই সম্মেলনে চীন, স্পেন এবং কাতারের মতো দেশগুলো উপস্থিত ছিল, যাতে প্রমাণ হয় ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশের উপর প্রভাব বিস্তার করছে এই জোট। সম্মেলনের পর 12টি দেশ ইসরায়েলের কর্মকাণ্ড সীমিত করার জন্য 6টি সুনির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়। এই দেশগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, কিউবা, কলম্বিয়া, মালয়েশিয়া, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, নিকারাগুয়া, ইরাক, লিবিয়া, ওমান এবং সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজগুলোকে তাদের বন্দরে ভিড়তে না দেওয়া। বিশ্বের শক্তিশালী দেশগুলোর উপরও হেগ গ্রুপের কার্যক্রমের প্রভাব পড়তে শুরু করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, তবে অনেক দেশই এখন ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করতে শুরু করেছে। গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার মতো দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও ইসরায়েলের বিষয়ে ভিন্ন মত দেখা দিয়েছে।
স্পেন এবং আয়ারল্যান্ডের মতো দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলার সমর্থনে এগিয়ে এসেছে। জার্মানি এবং হাঙ্গেরির মতো দেশগুলো ইসরায়েলের পক্ষে থাকলেও ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক অবস্থান ধীরে ধীরে বদলাচ্ছে। দেশগুলোর জনমতও এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করছে। বর্তমানে ইসরায়েলের প্রতি সমর্থন কমতে শুরু করেছে পশ্চিমা দেশগুলোতে এবং সাধারণ মানুষ ফিলিস্তিনিদের উপর চালানো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এই জনমতের চাপ নীতি পরিবর্তনে বাধ্য করছে সরকারগুলোকে। হেগ গ্রুপের মতো জোটগুলোর সক্রিয়তা এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার পদক্ষেপগুলো নিঃসন্দেহে ইসরায়েলের উপর একটি ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করেছে, যা নতুন এক আশার আলো দেখাচ্ছে ফিলিস্তিনিদের। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।